চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন, বেশ জমজমাট পরিবেশ। এক শীতের সন্ধ্যায় চায়ের দোকানে বসে আসর জমিয়েছি নিমাই দাদুর সাথে। আমি মানে পল্লব, আর আমার দুই বন্ধু সুমন আর কল্যাণ। খুড়ো, এরকম ঠান্ডায় একটা ভূতের গল্প শোনাও না, তাহলে ব্যাপারটা আরও জমজমাট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ খুড়ো, হয়ে যাক না একটা জমজমাট গল্প। এত করে বলছিস যখন, তখন শোন তাহলে। অনেক দিন আগেকার কথা, তখন আমার বয়স প্রায় 30 হবে। এই পলাশপুর গ্রাম তখন খুব জমজমাট, মানুষজন খুব আনন্দে বসবাস করত, কারো মনে কোনো দুঃখ কষ্ট ছিল না। হঠাৎ করে কি যে হলো, এক কালো ছায়া যেন নেমে এলো পুরো গ্রাম জুড়ে। এক মাসের মধ্যে 3 জন অল্প বয়সী যুবক মারা গেল বীভৎসভাবে। একদিন গ্রামের সবজি ব্যবসায়ী বলাই শহরে গিয়েছিল সবজি বিক্রি করতে। সেখান থেকে সব কিছু বিক্রি করে গ্রামে ফিরতে তার সন্ধে হয়ে যায়। শহর থেকে গ্রাম প্রায় কয়েক মাইলের পথ। মাঝখানে ফাঁকা মাঠ আর একটি জঙ্গল পড়ে, আর মাঠের শেষ প্রান্ত যেখানে জঙ্গল শুরু হয় সেখানে একটি গোরস্থান আছে। বলাইয়ের বাড়ি ফিরতে দেখে তার মায়ের খুব চিন্তা হচ্ছে। বলাইয়ের বাবা, ছেলে তো এত দেরি করে না কোনোদিন বাড়ি আসতে। তুমি একটু গিয়ে দেখো না, খোঁজ করো কোথায় গেল সে। হ্যাঁ, ঠিকই বলেছ। রাত প্রায় 11টা বাজতে গেল, এখনো বাড়ি ফিরল না। আমি কয়েকজনকে নিয়ে শহরের রাস্তার দিকে একটু খোঁজ করে আসছি। তারপর গ্রামের কয়েকজনকে নিয়ে শহরের পথের দিকে রওনা দিল বলাইয়ের বাবা। অনেকটা এগিয়ে গেল, বলাইয়ের কোনো চিহ্নমাত্র খোঁজ পেল না। তারপর তারা হতাশ হয়ে বাড়ি ফেরার দিকে মন দিল। হঠাৎ করে যখন গোরস্থানের কাছাকাছি গিয়ে পৌঁছালো, তারা দেখতে পেল কে যেন পড়ে আছে বটগাছের নিচে। তারা তখন সবাই কাছে গিয়ে দেখল, আর একজন গ্রামবাসী বলে উঠল, আরে আরে, এ তো বলাই। কিন্তু কে একে এমন বীভৎসভাবে হত্যা করলো? পুরো শরীরে রক্তের দাগ, কে যেন মনে হচ্ছে গলায় আঘাত করেছে। গলা দিয়ে রক্ত গলগল করে বেরিয়ে মাটিয়ে পড়ে আছে। বলাইয়ের এই নিথর দেহ দেখে তার বাবা তো সেখানেই মূর্ছা যায়। তারপর গ্রামবাসীরা সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে এলো তাদেরকে। তারপরে খবর ছড়িয়ে পড়ল গ্রামে, আশেপাশের গ্রামেও। পুরো গ্রাম জুড়ে এক আতঙ্কের সৃষ্টি হলো। রাত হলেই কোনো মানুষজন আর বাড়ি থেকে বের হতো না। চারিদিক যেন শুনশান, কোনো পশু পাখিরও ডাক শোনা যাচ্ছিল না। একদিন আমি চাষের কাজে মাঠে গিয়েছিলাম। মাঠের কাজ সারতে সারতে সন্ধে হয়ে যায়। তখন আমি তাড়াতাড়ি কাজ বন্ধ করে বাড়ির দিকে রওনা দেওয়ার কথা ভাবি। তখন সূর্য ডুবে গেছে, চারিদিক অন্ধকার হয়ে এসেছে। আমি বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু আমার ভয়ের কারণ হলো যে ওই রাস্তাতেই পড়ে গোরস্থানটি। মনে সাহস জগিয়ে আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। গোরস্থানের কাছাকাছি আসতেই হঠাৎ করে এমন শীতের মধ্যেও যেন এক গরম বাতাস বয়ে গেল আমার শরীর জুড়ে। আমি ভয় পেয়ে গেলাম। আমার গায়ে শরীরের লোম খাড়া হয়ে যেতে লাগলো। তবুও আমি সামনের দিকে এগিয়ে চললাম। গোরস্থানের বটগাছের নিচে যখন এসে পৌঁছালাম, হঠাৎ যেন কারে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি তখন আর কোনো দিকে না তাকিয়ে
ভয়ে দৌড় দিলাম বাড়ির দিকে। এক দৌড়ে সোজা গিয়ে পৌঁছালাম বাড়িতে। আমার গিন্নি আমাকে দেখে বলে উঠল, কি গো, এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কোনো কিছু বললাম না গিন্নিকে। কি হলো, চুপ করে গেলে যে? না, কিছু না, আজ সারাদিন অনেক কাজ করেছি তো, তাই শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। তুমি বরং আমাকে খেতে দাও, আজ আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। তারপর খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে ঘুম আসছে না কিছুতেই। সেই কান্নার আওয়াজ আমার কানে সব সময় ভেসে উঠছে। এভাবে রাত পেরিয়ে গেল। সকাল হতেই আমি পাড়ার আড্ডাখানায় গিয়ে আমার দুই বন্ধুর সঙ্গে গল্প করছিলাম, নরেশ আর সমীর। আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। সমীরও ভয় পেয়ে গেল। সে বলল, কি যে হলো গ্রামের উপর, কিসের ছায়া পড়লো কে জানে, আর ভালো লাগছে না এসব ঘটনা। নরেশ বলল, নিশ্চয়ই কোনো অশরীরীর ছায়া পড়েছে আমাদের গ্রামে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? চল আমরা বরং পাশের গ্রামের ভূপতি গুণিনের কাছে যাই, তিনিই আমাদের রক্ষা করতে পারবে এই বিপদ থেকে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, চল আমরা কালকেই যাই। পরদিন সকালবেলায় আমরা কয়েকজন গ্রামবাসী মিলে রওনা দিলাম পাশের গ্রাম প্রতাপ চকের দিকে। তারপর যখন আমরা ভূপতি গুণিনের বাড়ির কাছে গিয়ে পৌঁছালাম, দেখলাম বাবা বাড়ির সামনেই আছে। আমরা তার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর সব ঘটনা আমি খুলে বললাম বাবাকে। হ্যাঁ, আমিও শুনেছি তোমাদের গ্রামের ঘটনা। তোমাদের গ্রামে কোনো অশরীরী আত্মার ছায়া পড়েছে। আর হ্যাঁ, এই সব কিছু লুকিয়ে আছে ওই গোরস্থানেই। পরের অমাবস্যায় আমি যাব ওইখানে। ওই গোরস্থানে গিয়ে দেখব সত্য ঘটনাটা ঠিক কি। তোমরা বরং এখন বাড়ি ফিরে যাও, আমিই সব ব্যবস্থা করছি। তবে হ্যাঁ, তোমরা সবাই খুব সাবধানে থাকবে, আর গ্রামবাসীকেও সাবধান করে দেবে। কেউ যেন সন্ধ্যের পরে আর বাড়ি থেকে বের না হয়, আর বিশেষ করে ওই গোরস্থানের দিকে যেন কেউ সন্ধ্যের পর আর পা না বাড়ায়। তারপর আমরা সবাই গ্রামবাসী বাড়ির দিকে রওনা দিলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তারপর এলো সেই অমাবস্যার দিন। সেই দিন রাত্রেবেলায় ভূপতি গুণিন এসে গ্রামের বটতলায় হাজির হলো। আমরা কয়েকজন গ্রামবাসী সেখানে অপেক্ষা করছিলাম তার আশায়। তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম ওই গোরস্থানের দিকে। যখন আমরা গোরস্থানে গিয়ে পৌঁছালাম তখন রাত ঠিক 12টা। গুণিন বাবা হঠাৎ করে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, ক্লিং মিলিং শয়তানে নমঃ। তোমরা আর ভয় পেও না, আমি তোমাদের মন্ত্র বলে বেঁধে দিয়েছি। তোমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা এখানে দাঁড়াও, আমি আমার কাজ শুরু করছি। তারপর বটগাছের নিচে বসে ভূপতি গুণিন বাবা তার যজ্ঞর কাজ শুরু করলো। বিড়বিড় করে কি যেন বলতে লাগলো, আর যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। মা মাগো মা। সাথে সাথে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। হঠাৎ বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আশেপাশের গাছপালাগুলো যেন মাটিতে লুটিয়ে পড়ছে। হঠাৎ করে এক কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমরা সবাই ভয়ে কাঁপতে লাগলাম। তারপর ধীরে ধীরে এক ছায়ামূর্তি ভেসে উঠল সামনে। আমরা সবাই তা দেখেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম।
কে তুই? তুই কেন এ গ্রামের ক্ষতি করছিস? আমি এই গ্রামের কাউকেই ছাড়বো না, সবাইকে শেষ করে দিব। কেন? এ গ্রামের লোক তোর কি ক্ষতি করেছে? তুই এমন করছিস কেন এদের ওপর? শোন তাহলে, আমি হলাম কাঁদি। এই গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি। স্বপন মাঝির বউ আমি যখন মারা গিয়েছিলাম তখন এই শ্মশানে আমাকে পোড়ানো হয়েছিল। আমি সধবা বেশে মরেছিলাম বলে আমার চিতার পাশে শাঁকা সিঁদুর রাখা ছিল। কিন্তু এই গ্রামের 3 ছোকরা বলাই, লালু আর বল্টু আমার সেই শাঁকা সিঁদুর ওই দিন রাতে চুরি করে নিয়ে যায়, আমাকে বশ করবে বলে আর মানুষের ক্ষতি করবে বলে। কিন্তু তারা তাতে সফল হয়নি। আমি তাদের সবাইকে একে একে শেষ করে ফেলি। তুই তাদের সবাইকে মেরে ফেলেছিস যখন, তাহলে এখনো কেন এই গ্রামের মানুষের ক্ষতি করছিস? আমার আত্মা যতক্ষণ না শান্তি পাচ্ছে ততক্ষণ আমি মুক্তি পাচ্ছি না। ঠিক আছে, আমরা তোর আত্মার শান্তির ব্যবস্থা করব। তবে তোকে কথা দিতে হবে, তারপর তুই এখান থেকে চলে যাবি আর কোনোদিন এই গ্রামের দিকে পা বাড়াবি না। হ্যাঁ, আর যাবার আগে ওই বটগাছের একটা ডাল ভেঙে দিয়ে যাস, যাতে আমরা বুঝতে পারি তুই চলে গেছিস। ঠিক আছে, আমি চলে যাব গ্রাম থেকে। চারিদিকে প্রচণ্ড বাতাস বইতে লাগলো আর সামনের গাছের একটি ডাল কড়মড় করে ভেঙে পড়ল। তারপর ধীরে ধীরে পরিবেশ শান্ত হলো। আমরা সবাই গোরস্থান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। এই ঘটনার পর থেকে গ্রামে আর কোনোদিন কোনো অঘটন দেখা যায়নি। গ্রামবাসী সবাই মিলে ভূপতি গুণিনকে বাহবা জানালো।